সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, অধ্যায় 5, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এই অধ্যায়ের 3 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও 2টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে আমাদের লেকচারের যে আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করতেছি গত লেকচার থেকে পণ্যের শ্রেণী বিভাগ নিয়ে। পণ্যের শ্রেণী বিভাগের মধ্যে গত লেকচারে আমরা ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। সেখানে মেনলি 4 প্রকার ছিল, সেগুলোর আবার উপবিভাগ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব শিল্প পণ্যের যে শ্রেণী বিভাগ আছে সেইগুলো নিয়ে। তার আগে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি যে আমরা গত লেকচারে একটু আগে যেটা বললাম যে আমরা ভোগ্য পণ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং এর শ্রেণী বিভাগ। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি বিস্তারিত। গত লেকচারে তোমরা দেখো যে বিষয়টি দেখতেছো, আমরা এই সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্য 4 প্রকার: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, গৃহে সরবরাহিত পণ্য। ফ্যাশন পণ্য 2 প্রকার: ফ্যাশন বা শৌখিন পণ্য, সেবা পণ্য। আর অযাচিত পণ্য 2 প্রকার। সেই বিষয়গুলো নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের সেই লেকচারটি ভালো লেগেছে এবং তোমরা সেখান থেকে শিখতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব শিল্প পণ্য নিয়ে। জনাব মাহমুদুল হাসান এবং মহিবুর রহমান ইকবাল 2 বন্ধু। তারা একসাথে ব্যবসা শুরু করলেন। তাদের লক্ষ্য হলো পুরো বাংলাদেশে সিমেন্ট সরবরাহ করা। তারা প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে মানসম্পন্ন সিমেন্ট তৈরির সব পদক্ষেপ নিলেন। এক্ষেত্রে তাদের ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামালই হলো শিল্পপণ্য। তাই বলা যায় উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য যে সকল পণ্য ব্যবহার করা হয় তাকে শিল্পপণ্য বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি শুরুতে, এই চ্যাপ্টারের শুরুতে, কিন্তু তারপরে আবারও তোমাদেরকে রিকল করার জন্য এগুলো আলোচনা করা হচ্ছে। তাহলে শিল্পপণ্য কী জিনিস সেটা আমরা বুঝতে পারলাম, যে উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের উৎপাদন হতে পারে অথবা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য যে সকল পণ্য ব্যবহার করা হয় তাকেই শিল্পপণ্য বলা হয়। শিল্পপণ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। উৎপাদন কাজে যে পণ্য ব্যবহার করা হয় তাই হচ্ছে শিল্পপণ্য, এটা আমরা জানি। ভোগ্য পণ্যের চেয়ে শিল্পপণ্যের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। নিচে শিল্পপণ্যের বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, শিল্পপণ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ, ক্রয়ের ঘনত্ব, ক্রয়ের পরিমাণ, ক্রেতার সংখ্যা, একক প্রতি মূল্য, পণ্য জ্ঞান, বন্টন প্রণালী, প্রসারমূলক কার্যক্রম, ব্র্যান্ড অগ্রাধিকার, বিক্রয়োত্তর সেবা। এগুলো হচ্ছে শিল্পপণ্যের বৈশিষ্ট্য। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে, বেশি না। শিল্পপণ্যের বৈশিষ্ট্য প্রথমেই যেটা আছে, প্রক্রিয়াকরণ। প্রিয় শিক্ষার্থী, শিল্পপণ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রক্রিয়াকরণ। কারণ নতুন কোনো পণ্য উৎপাদন করাই হচ্ছে শিল্প পণ্য ব্যবহার করা। অর্থাৎ আমরা যদি নতুন পণ্য কোনো উৎপাদন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমেই শিল্প পণ্য ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে ক্রয়ের উদ্দেশ্য। তাহলে সাধারণত পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন কোনো কিছু তৈরি করাই হচ্ছে শিল্প পণ্য। তাই পুনঃ উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত করার জন্যই শিল্প পণ্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে ক্রয়ের ঘনত্ব। ক্রেতারা ঘন ঘন বা নিয়মিতভাবে শিল্প পণ্য কেনে না, ফলে শিল্প পণ্যের ক্রয়ের ঘনত্ব কম হয়। অর্থাৎ শিল্প পণ্য সাধারণত একসাথে অনেক বা অধিক পরিমাণ ক্রয় করা হয়, যার কারণে এর ক্রয় ঘনত্ব কম। ক্রয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, শিল্পপণ্যের ক্ষেত্রে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত হয় বলে ক্রেতারা একসাথে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে থাকে। এ কারণে এরূপ পণ্য কেনার পরিমাণ বৃহদায়তন হয়ে থাকে, অর্থাৎ ক্রয়ের পরিমাণ বহুত হয়ে থাকে, অনেক বড় হয়ে থাকে। এরপর হচ্ছে ক্রেতার সংখ্যা। শিল্প পণ্যের ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে সীমিত হয়, কেননা কেবল ব্যবসায়ী শ্রেণী বা উদ্যোক্তাগণ এই জাতীয় পণ্য কিনে থাকে। এরপর হচ্ছে একক প্রতি মূল্য।
এ জাতীয় পণ্যের একক প্রতি মূল্য সাধারণত বেশি হয়ে থাকে, কেননা শিল্প পণ্য তৈরিতে যেসব কাঁচামাল উপকরণ ব্যবহার হয় সেগুলোর মূল্য অনেক বেশি। একক মূল্য অর্থাৎ কোনো এক পিস মূল্য, মনে করো সিঁড়ি বা এসকেলেটর, এটা হচ্ছে একটা শিল্প পণ্য। এখন একটা সিঁড়ি বা এসকেলেটরের দাম কত বলো তো? এসকেলেটরের দাম হচ্ছে কোটি কোটি টাকা, বাই দা বাই। তাহলে এই জন্য অর্থাৎ এই শিল্প পণ্যের ইউনিট প্রাইস অনেক বেশি থাকে, একক মূল্য অনেক অর্থাৎ শিল্প পণ্যগুলো একসাথে কিনতে হয় এবং অনেক অনেক করে অনেক পরিমাণ মানে কিনে, এজন্য এর ইউনিট প্রাইস বেশি থাকে। তাছাড়া প্রক্রিয়াগত ব্যয়ের কারণেও শিল্প পণ্যের একক প্রতি মূল্য বেড়ে যায়। পণ্য জ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমরা ভোগ্য পণ্যের ক্ষেত্রে দেখেছি যে ভোগ্য পণ্যর ক্ষেত্রে পণ্য সম্পর্কে অত জ্ঞান থাকাটা জরুরি না। ভাই আমাকে 1 কেজি লবণ দেন, 1 কেজি ডাল দেন, মানে এই পর্যন্তই, অত জরুরি না। কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে পণ্য সংক্রান্ত যেই পণ্য উৎপাদন করা হবে বা যেই পণ্য প্রক্রিয়াকরণ করা হবে সেই পণ্যর সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। যদি ভালো জ্ঞান না থাকে তাহলে সেই পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, যার কারণে প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এজন্য শিল্প পণ্যের ক্ষেত্রে শিল্প পণ্যের সাথে যারা জড়িত থাকে তাদেরকে পণ্য জ্ঞান থাকতে হয় প্রচুর পরিমাণে। প্রিয় শিক্ষার্থী, বন্টন প্রণালী। শিল্প পণ্যের বন্টন প্রণালী খুবই ছোট আকারে হয়ে থাকে, কারণ এই ক্ষেত্রে মধ্যস্থকারী ব্যবহার করা হয় না বললেই চলে। শিল্প পণ্যের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মধ্যস্থকারী ব্যবহার করা হয় না, কারণ যেহেতু এই পণ্যগুলো অনেক দামি, অনেক ভারী এবং অনেক বড় হয়ে থাকে, যার কারণে তোমার হচ্ছে এবং এর কাস্টমার যেহেতু কম, যার কারণে কোম্পানি সরাসরি তার লোক দিয়ে এই এই পণ্যের যে সাথে জড়িত সকল বিষয় ডিল করে থাকে। এখানে মাঝখান থেকে কোনো থার্ড পার্টিকে এখানে জয়েন করানো হয় না, এজন্য শিল্প পণ্যের বন্টন প্রণালী ছোট হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে প্রসারমূলক কার্যক্রম। শিল্প পণ্যের বিক্রি বাড়ানোর জন্য উৎপাদনকারী প্রসারমূলক কার্যক্রম হিসাবে ব্যক্তিক বিক্রয় হাতিয়ারকে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা জানি প্রসারমূলক কার্যক্রম হচ্ছে বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ব্যক্তিক বিক্রয় এবং জনসংযোগ। এই চারটার মধ্যে শিল্প পণ্যের ক্ষেত্রে শুধু ব্যক্তিক বিক্রয়টা ব্যবহার করা হয়ে থাকে, কারণ ব্যক্তিক বিক্রয় মানে হচ্ছে যেহেতু এই পণ্যটা অনেক দামি, অনেক ভারী এবং অনেক নলেজফুল পণ্য থাকে, যার কারণে বিজ্ঞাপন দিয়ে হবে না, এটা সরাসরি কাস্টমারের কাছে গিয়ে পণ্য সম্পর্কে ধারণা দিতে হয়, যার কারণে এখানে ব্যক্তিক বিক্রয়টা প্রমোশন কার্যক্রম হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্যাটালগ বা ডায়েরি প্রভৃতি উপহার দেওয়ার মাধ্যমে এরূপ পণ্যের বিক্রি বাড়ানোর ব্যবস্থা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে ব্র্যান্ড অগ্রাধিকার। অধিকাংশ শিল্প পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা ব্র্যান্ড ইমেজকে গুরুত্ব দিয়ে থাকে, অর্থাৎ ভালো মানের পণ্য এবং দামি পণ্য এই বিষয়গুলো তোমার হচ্ছে করে থাকে। যেমন ধরো ঢেউ টিন, পানির পাম্প ইত্যাদি কেনার ক্ষেত্রে ক্রেতারা ব্র্যান্ডের মূল্য, অর্থাৎ ব্র্যান্ড মানে হচ্ছে এখানে বোঝাতেছে যে যেই পণ্যের ইমেজ ভালো, যেই পণ্য বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন, এই ধরনের পণ্যকেই সাধারণত বুঝে থাকে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে বিষয়টি আছে সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। শিল্প পণ্য যেহেতু অনেক ভারী পণ্য, দামি পণ্য, বড় পণ্য, যার কারণে এই পণ্যের ক্ষেত্রে সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস গুরুত্বপূর্ণ, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পণ্যগুলো অনেক টেকনিক্যাল নলেজ সম্পন্ন লোক ছাড়া ব্যবহার করতে পারে না বা চালাইতে পারে না। তখন এই কোম্পানির লোকেরা এসে যারা এই পণ্যটা ব্যবহার করবে তাদের বিভিন্ন রকমের সহযোগিতা, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। তাই বলা হচ্ছে যে বিক্রয়োত্তর সেবা এই পণ্যের ক্ষেত্রে খুবই জরুরি এবং উৎপাদনকারী যথেষ্ট যত্নবান থাকে এই ব্যাপারে। তাহলে এতক্ষণ আমরা শিল্প পণ্য এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব শিল্প পণ্যের প্রকারভেদ নিয়ে। তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ শিল্প পণ্যের প্রকারভেদ। শিল্প পণ্য মেইনলি 3 প্রকার। একটা হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ, আর একটা হচ্ছে মূলধন জাতীয় পণ্য, আর একটা হচ্ছে সরবরাহ ও সেবাসমূহ। তাহলে শিল্প পণ্য হচ্ছে 3 প্রকার: মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, আর হচ্ছে সরবরাহ ও সেবাসমূহ। মেনলি এই 3 প্রকার। মালামাল ও খুচরা যন্ত্রাংশ আবার 2 প্রকার। একটা হচ্ছে কাঁচামাল আর একটা হচ্ছে প্রস্তুতকৃত কাঁচামাল। একটা হচ্ছে কাঁচামাল মানে যেটা এখনও বানানো শুরু করে নাই, আর প্রস্তুতকৃত কাঁচামাল মানে হচ্ছে কাঁচামাল কিন্তু ফাইনাল করা হয় নাই, সেটা প্রস্তুত করা হয়েছে। কাঁচামাল আবার 2 প্রকার। একটা হলো কৃষি কাঁচামাল আর একটা হচ্ছে প্রাকৃতিক কাঁচামাল।
আর প্রস্তুতকৃত মালামাল দুই প্রকার, একটা হচ্ছে মালামাল উপাদান আর একটা হচ্ছে খুচরা যন্ত্রাংশ উপাদান। মূলধন জাতীয় পণ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থাপনা আর একটা হচ্ছে হলো আনুষঙ্গিক যন্ত্রপাতি। একটা হচ্ছে স্থাপনা আর একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। আর সর্বশেষ যে সরবরাহ ও সেবাসমূহ, এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরবরাহ আর একটা হচ্ছে ব্যবসায় সেবা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আলোচনা করব মালামাল ও খুচরা যন্ত্রাংশ, অর্থাৎ 1 নম্বরে শিল্পপণ্যের 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তাহলে আমরা প্রথমেই জানবো মালামাল ও খুচরা যন্ত্রাংশ কি। মালামাল ও খুচরা যন্ত্রাংশ ওই জাতীয় পণ্য যা সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করে। তার মানে একটা পণ্য যখন উৎপাদিতভাবে সম্পূর্ণভাবে প্রবেশ করে সেটাকে বলা হয়, উৎপাদিত পণ্যে প্রবেশ করে সেটাকে বলা হয় মালামাল ও খুচরা যন্ত্রাংশ। যেমন ধরো তুলা, সুতা, ময়দা, এগুলো দিয়ে কোনো জিনিস উৎপাদন করা হয়, এই জন্য এগুলোকে বলা হয় মালামাল ও খুচরা যন্ত্রাংশ। যে কোনো শিল্পক্ষেত্রে মালামাল ও খুচরা যন্ত্রাংশ গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে থাকে। মালামাল ও খুচরা যন্ত্রাংশ আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাঁচামাল আর একটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। প্রিয় শিক্ষার্থী, কাঁচামাল কি? তাহলে আমাদের এখন জানতে হবে কাঁচামাল কি। প্রথমবারের মতো উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে, ইতিপূর্বে কখনো কোথাও প্রক্রিয়াকরণ করা হয়নি, এমন পণ্যকে কাঁচামাল বলে। কাঁচামালকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মানে হচ্ছে কাঁচামাল মানে কি, যে যেই জিনিসটা কোনো উৎপাদন কাজে প্রথমবারের মতো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কাঁচামাল। প্রিয় শিক্ষার্থী, যেমন কোনো একটা জিনিস উৎপাদন করা হয়েছে, ইতিপূর্বে এটা কোথাও আর ব্যবহার করা হয়নি, সেটাকে বলা হয় কাঁচামাল। এই কাঁচামাল হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে কৃষিজাত পণ্য আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। তাহলে দেখো, কাঁচামালের মধ্যে প্রথমে কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য আমরা তো সবাই জানি যে যেসব পণ্য কৃষিক্ষেত্রে উৎপাদন করা হয় তাকে কৃষিজাত পণ্য বলা হয় এক কথায়। যেমন ধরো এখানে কি আছে, এই জাতীয় পণ্যগুলো সাধারণত কৃষকরা উৎপাদন করে। কি কি উৎপাদন করে? ধান, পাট, গম, যব, ভুট্টা। তাহলে এই জাতীয় পণ্য হলো কাঁচামাল। কৃষিজাত পণ্য হিসাবে এগুলো কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আরেকটা হচ্ছে প্রাকৃতিক পণ্য, অর্থাৎ যেই পণ্যগুলো প্রাকৃতিকভাবে অটো হয়ে থাকে, অর্থাৎ এখানে জনগণের তেমন একটা ভূমিকা নাই এটা উৎপাদনের জন্য। যেমন ধরো এই যে তেল, গ্যাস, কয়লা, লোহা, বনজ সম্পদ, এগুলো অটো, অর্থাৎ প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত, এগুলো হচ্ছে দিয়ে থাকে আল্লাহ, সেখান থেকে মানুষ এটা উত্তোলন করে এবং সেটা নিয়ে কাজ করে, এগুলোকে বলা হয় প্রাকৃতিক পণ্য। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যাব প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামালের মধ্যে দুই প্রকারের, প্রথমটা, এবার আমরা এখন যাব প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তোমরা এই যে কাঁচামালের যে শিল্প পণ্যের যে প্রকারভেদের যে ডায়াগ্রামটা আমি দেখালাম, এই ডায়াগ্রামটা ভালো করে সুন্দর করে পড়ে ফেলবা, ঠোঁটাস্থ করে ফেলবা, যেন কোনটা পর কোনটার শ্রেণীবিভাগ কোনটা সেটা যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ কি, যে এগুলো হলো ওই জাতীয় শিল্প পণ্য যেগুলো কিছু কিছু উৎপাদনকে প্রক্রিয়াকরণ করা হয়, আবার কিছু কিছু উৎপাদনকে একেবারে অপরিবর্তিত অবস্থায় রাখা হয়। মূলত এই জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসাবে বিবেচিত হয়ে থাকে। যেমন সুতা, টায়ার, ব্যাটারি। অর্থাৎ সুতা, টায়ার, সুতা কোথায় লাগে বলো তো? কাপড় বুনাইতে লাগে, কিন্তু সুতা কিন্তু এর আগে আরেকবার তোমার হচ্ছে হলো প্রসেসিং করা হয়েছে, কারণ সুতা বানানো হয়েছে তোমার হচ্ছে তুলা থেকে। যেমন তোমাদের বোঝানোর চেষ্টা করে দেখো, এই যে সুতা, দেখো এই সুতাকে বলা হয় প্রস্তুতকৃত কাঁচামাল। কেন প্রস্তুতকৃত কাঁচামাল বলা হয়? কারণ সুতা তৈরি হয়েছে কি থেকে বলো তো? তুলা থেকে। আর তুলা হয়েছে কি প্রকৃতি থেকে, অর্থাৎ শিমুল গাছ থেকে বা কার্পাস গাছ থেকে। তাহলে শিমুল গাছ থেকে তুলা হয়েছে, শিমুল থেকে তুলা হয়েছে, সেই তুলা দিয়ে সুতা হয়েছে। এখন সুতা দিয়ে অন্য কিছু তৈরি করা হবে, তার মানে ইতিপূর্বে এটাকে প্রসেসিং করা হয়েছে, এটাকে বলা হয় প্রস্তুতকৃত কাঁচামাল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, প্রস্তুতকৃত কাঁচামাল বা খুচরা যন্ত্রাংশ দুই প্রকার, একটা হলো প্রস্তুতকৃত মালামাল আর একটা হচ্ছে খুচরা যন্ত্রাংশ, যেটা তোমরা ডায়াগ্রামে দেখতেছ।
তাহলে প্রস্তুতকৃত মালামাল কি, একটু আগে যেটা বললাম, যা ইতিপূর্বে তোমার হচ্ছে কোথাও উৎপাদন করা হয়েছে, যে কাঁচামাল প্রক্রিয়া করার পর যে পণ্য উৎপাদিত হয় তা ভোগ না করে অন্য শিল্পে ব্যবহার করা হয়। অর্থাৎ ইতিপূর্বে কোথাও উৎপাদন করা হয়েছে, সেটাকে সেখানে ভোগ না করে অন্য শিল্পে উৎপাদন করা হয়। যেমন তোমাকে বললাম সুতা, সুতা সুতাটা ইতিপূর্বে তুলা ছিল, সুতাটা ইতিপূর্বে তুলা ছিল, তার মানে সেই তুলাকে ভোগ না করে সুতা হিসাবে তোমার এখানে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয় প্রস্তুতকৃত কাঁচামাল। তার মানে সুতাটা হচ্ছে প্রস্তুতকৃত কাঁচামাল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই যে দেখো এখানে দেওয়া হয়েছে ডায়াগ্রামের মাধ্যমে, যেমন তুলাটা আসে সুতা থেকে, সুতা থেকে কাপড় হয়। আবার দেখো গম 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 থেকে আটা হয়, আটা থেকে রুটি হয়। তার মানে এই যে কাপড় এবং এই শিল্পে, অর্থাৎ কাপড় এবং রুটি শিল্পে, অর্থাৎ রুটি বানানোর জন্য আটা লাগে, কিন্তু আটাটা এর আগে গম ছিল। তার মানে আগে আটাটা, তার মানে কি আটাকে একবার প্রসেসিং করা হয়েছে, এটাকে প্রসেসিং বলা হয়। সুতাকে একবার তুলা থেকে সুতা বানানো হয়েছে, তার মানে একবার প্রসেসিং করা হয়েছে, তার মানে এটাকে বলা হয় প্রস্তুতকৃত কাঁচামাল। তার মানে সুতা এর আগে একবার কোনো কিছু থেকে হয়েছে। খুচরা যন্ত্রাংশ। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি যন্ত্র যখন বিভিন্ন ছোট ছোট আইটেম দিয়ে একটা পরিপূর্ণ যন্ত্র হিসাবে পূর্ণ করা হয়, তাকে বলা হয় খুচরা যন্ত্রাংশ। যেমন দেখো একটা কম্পিউটার, আমরা যখন একটা কম্পিউটার কিনি তখন কম্পিউটার কিন্তু আমরা একটা সিপিইউ দেখি, কিন্তু এই সিপিইউটা কিন্তু একটা পণ্য হিসাবে আমরা কিনি, কিন্তু এটা বিভিন্ন যন্ত্রের সমন্বয়ে একটা কম্পিউটার হয়। হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, মনিটর, ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, এগুলো এক একটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস একত্রে করে একটা যন্ত্রাংশ একটা পরিপূর্ণ পণ্য হিসেবে তৈরি হয়। এই ছোট ছোট যে পার্টগুলো, সেটাকে বলা হয় খুচরা যন্ত্রাংশ। এরপরে আমরা শিখব 2 নম্বরে মূলধন জাতীয় পণ্য। প্রিয় শিক্ষার্থী, মূলধন জাতীয় পণ্য হচ্ছে ওই সকল পণ্য যেগুলোকে মূল উৎপাদন কাজে পরিচালনা করা হয়। এ জাতীয় পণ্যের একক প্রতি মূল্য অনেক বেশি থাকে। মূলধন জাতীয় পণ্যগুলো সাধারণত ভারী হয়ে থাকে, এমনকি এগুলোর বাজার অংশ সীমিত। কোম্পানিগুলো ব্যাপক প্রসারমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এগুলো বিক্রির চেষ্টা করা হয় মূলধন জাতীয় পণ্য। প্রিয় শিক্ষার্থী, মূলধন জাতীয় পণ্য 2 প্রকার তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্থাপনা আর একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। এই 2 ধরনের হচ্ছে মূলধন জাতীয় পণ্য। তাহলে স্থাপনা কি, যেসব পণ্য অনেক দিন ব্যবহার করা যায়, আকারে বড়, একক প্রতি মূল্য বেশি, কিন্তু চূড়ান্ত পণ্যের অংশ নয়, সেগুলোকে বলা হয় স্থাপনা। যেমন দেখো এই যে লিফট, জেনারেটর, ইঞ্জিন। দেখো লিফট হচ্ছে একটা বিল্ডিংয়ের অংশ, জেনারেটর একটা বিল্ডিংয়ের অংশ, ইঞ্জিন একটা গাড়ির অংশ, কিন্তু এগুলো অনেক দামি, অনেক ভারী, এই জন্য এগুলোকে বলা হয় মূলধন জাতীয়। এই যে এগুলোকে বলা হয় মূলধন জাতীয়। কেন মূলধন জাতীয় বলা হয়? কারণ এগুলো অনেক দামি, অনেক ভারী, অনেক বড় হয়ে থাকে, এবং এগুলো চূড়ান্ত কোনো পণ্যের অংশ হয়ে থাকে। এজন্য চূড়ান্ত পণ্যের অংশ হিসাবে থাকে না, এগুলোই হচ্ছে নিজে একটা পণ্য, এই জন্য এগুলোকে বলা হয় স্থাপনা। আর আনুষঙ্গিক পণ্য হচ্ছে, যেমন ধরো এই যে কোনো একটি বড় পণ্য, বড় কিছু চালানোর জন্য আনুষঙ্গিক যেটা লাগে, যেমন ধরো আনুষঙ্গিক একটা অফিস চালাইতে হলে কম্পিউটার লাগে, টেলিফোন লাগে, ফ্যাক্স লাগে, লাইট লাগে, এই বিষয়গুলো হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। অর্থাৎ চূড়ান্ত পণ্যের অংশ নয়, কিন্তু পণ্যের উৎপাদন কাজে বিশেষভাবে সহায়তা করা হয়। মনে করো ওই লিফট উৎপাদন করা হয় যেই অফিসে বা যেই কারখানায়, সেখানে কম্পিউটার লাগে, টেলিফোন লাগে, ফ্যাক্স লাগে, মেশিন লাগে, লাইট লাগে। তাহলে এগুলোকে বলা হয়, এগুলো চূড়ান্ত পণ্যের অংশ না, কিন্তু এগুলো ওই পণ্য উৎপাদনে সহায়তা করা হয়, এই জন্য এদেরকে বলা হয় আনুষঙ্গিক যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে সরবরাহ ও সেবাসমূহ। যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ না হয়েও শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে তথা ভারী যন্ত্রপাতিকে কার্যকর রাখতে ব্যবহার করা হয়, তাকে সরবরাহ বলা হয়। যেমন দেখো এই যে, অর্থাৎ চূড়ান্ত পণ্যকে সচল রাখার জন্য এগুলো প্রয়োজন হয়, যেমন লুব্রিকেন্ট, পেন্সিল, ফটোকপি মেশিন, কালি, মেরামত ইত্যাদি। এগুলো হচ্ছে অফিসকে, ওই পণ্যকে সচল রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় সরবরাহ ও সেবাসমূহ। তো এটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরবরাহ আর একটা হচ্ছে ব্যবসায় সেবা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে সরবরাহ কি,
যেমন একটু আগে তোমাদের যেটা বললাম যে কাগজ, পেন্সিল, লাইট, লুব্রিকেন্ট এগুলো হচ্ছে একটা অফিসের প্রয়োজনীয় অংশ। এগুলো না হলে অফিস চলে না, এই জন্য এটা বলা হয় সরবরাহ বা সাপ্লাইজ। আর ব্যবসায় সেবা মানে হচ্ছে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ওই পণ্যটাকে আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য এই এই ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। যেমন ধরো এই যে টিভি, ফ্রিজ, এই ধরনের কোম্পানিগুলো যারা আছে তারা তারা পণ্য উৎপাদন বিক্রি করার পরে এই ধরনের সেবা দিয়ে থাকে, প্রতিষ্ঠানকে বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকে। এগুলোকে বলা হয় ব্যবসায় সেবা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং প্র্যাকটিস করবে, বই দেখে আরও ভালোভাবে প্র্যাকটিস করবে। সেখান থেকে যদি কোথাও কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখে নেবে, এবং আশা করি ভালোভাবে লেকচারটি দেখলে কোথাও কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, আগামী লেকচার অর্থাৎ আগামী যে 5 নম্বর লেকচার, 4 নম্বর লেকচার, সেখানে যে বিষয়গুলো আমরা পড়াবো তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পণ্যের শ্রেণী বিভাগের ভিত্তি, ভোগ্যপণ্য শিল্পপণ্যের মধ্যে পার্থক্য এবং ভোগ্যপণ্য বিবরণে বিবেচ্য বিষয়সমূহ। এই 3টি পয়েন্ট নিয়ে আমরা আগামী লেকচারে আলোচনা করব। আশা করি ততদিন ভালো থাকবে। বেস্ট অফ লাক।